বিএনপি ও জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চাঙ্গা করেছে মাঠের রাজনীতি। চলছে মনোনয়ন ও ভোটারের মন জয়ের প্রস্তুতিও। তবে মাঠে থাকলেও এখনো তেমন প্রস্তুতি নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাইটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে রাজনৈতিক নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে মাঠে থাকা বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ধারণা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন ধরনের সার্ভে চলতেছে, এই সার্ভেতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে যাতে আমরা মনোনয়ন দিতে পারি সে ব্যাপারে তিনি এবং দলের হাইকমান্ড এ ব্যাপারে তৎপর রয়েছে। সুতরাং বিএনপি যথেষ্ট প্রস্তুতি যে কোনো সময় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আওয়ামী বিরোধী শিবিরে আন্দোলনরত অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও অনেকটা অপ্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা নির্বাচনের জন্য অলওয়েজ প্রস্তুত, তবে আমরা যেন তেন প্রকারের কোনো নির্বাচন আমরা শুধু নয়, দেশের মানুষও কোনোভাবেই মেনে নেবে না। তার কারণ এর আগে ফ্যাসিবাদী সরকার যেন তেন প্রকার নির্বাচন করেই নির্বাচনের নামে ফ্যাসিবাদী শাসন কায়েম করে তারা ক্ষমতায় ছিল। এই জাতীয় কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ হইতেও দেবে না। প্রায় সবগুলো জেলাতেই আমাদের জুলাই পদযাত্রা সম্পূর্ণ হওয়ার পথে। আমরা এখন সাংগঠনিক কলেবর বৃদ্ধি করা, সংগঠনের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে সংগঠনের সাথে আরও যুক্ত করা, এই কাজগুলোতে আমরা নিজেদেরকে ব্যপ্ত রেখেছি। একই সাথে নির্বাচনের পূর্বে সরকারের যে কর্তব্যগুলোর জায়গা রয়েছে সেগুলো যাতে সরকার সঠিকভাবে পালন করে তার দিকেই আমরা প্রধানত আমাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছি। নির্বাচনের বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত আমরা ফরমালি এখনো পর্যন্ত কোনো ধরনের প্রস্তুতির জায়গা আমরা শুরু করিনি। ক্ষমতায় যাওয়ার স্বাদ গ্রহণ করতে না পারলেও বাম দলগুলো বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনতে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তারা। বামপন্থীরা আমরা অলওয়েজ নির্বাচনটাকে যাই, কারণ আমরা তো চাই সমাজের আমূল পরিবর্তন, তার জন্য একটা সমাজ বিপ্লব সংগঠিত করতে চাই। কিন্তু তার আগে আমরা আন্দোলনের মধ্যে থাকি, আন্দোলনমুখী পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশ নেই। আমাদের এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি আছে। আমরা গত 2008 এবং 2018-তে যেসব সংসদীয় আসনে আমরা নির্বাচন করেছিলাম সেসব আসনে আমাদের এক ধরনের প্রস্তুতি আছে। এর বাইরেও গত কবছরে পার্টি আরও বেশ কিছু অঞ্চল গড়ে উঠেছে যেখানে পার্টির রাজনৈতিক কাজ, সাংগঠনিক কাজের বিস্তৃতি ঘটেছে। আমরা সেসব এলাকায় এক ধরনের সাংগঠনিক কাজ, প্রাথমিক গণসংযোগ এটা আমরা অব্যাহত রেখেছি। বাকিটা নির্বাচন তারিখটা নির্দিষ্ট হলে আমার ধারণা প্রস্তুতির কাজটা আরও বেশি এটা গতি পাবে। এটা ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 2টায় এই বৈঠক শুরু হয়। এর আগে এদিন বেলা 12:30 অনানুষ্ঠানিকভাবে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। বিকেল 5:30 পর্যন্তই আলোচনা চলে। এছাড়া বুধবার স্থানীয় সময় সকাল 9টায় আবার আলোচনা শুরু হবে। বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল সকালে ওয়াশিংটনে পৌঁছায়। এতে বাংলাদেশের দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেডন লিন্ডস। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনে আসামি ও স্টেট ডিফেন্সের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-তে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানির আগে 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত সোমবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আবু সাইদ হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে হত্যায় অংশ নেওয়া, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা, শর্তহাল রিপোর্ট পরিবর্তন ও ময়নাতদন্ত পরিবর্তনের চাপ প্রয়োগের অভিযোগ ট্রাইব্যুনালকে
পড়ে শুনিয়েছেন প্রসিকিউশন। আজ এই বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন পলাতক আসামিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীরা। গত বছরের 16 জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুর বিশ্ববিদ্যালয়ের পাশেই কাছ থেকে গুলি করে হত্যা করা হয় শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু সাইদকে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম ও ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের ওপর রিভিউ শুনানি শুরু হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন 6 সদস্যদের আপিল বিভাগের বেঞ্চ বুধবার দিন ঠিক করে আদেশ দেন। এর আগে গত 18 মে শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানির জন্য গত 1 জুলাই দিন ঠিক করেন। বিষয়টি শুনানির জন্য রিভিউ আবেদনকারীদের পক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের 15 জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। তার ধারাবাহিকতায় বুধবার বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় 7 নম্বর ক্রমিকে ওঠে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আবু সাইদ হত্যা মামলার ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে আসলে জানাবেন। শাওন, কিছুক্ষণ আগে কিন্তু রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে আপনি জানাচ্ছিলেন এবং তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তোলা হয়েছে সেটিও কিন্তু জানাচ্ছিলেন। তবে এর ধারাবাহিকতার সুর ধরেই আসলে বলতে হয় যে জুলাই গণ অভ্যুত্থানে যে নিহত আবু সাইদ যে পুরো বাংলাদেশকে বলে দিয়েছিলেন, সেই হত্যাকাণ্ডের মামলায় কিন্তু আজকে যারা মানবতা বিরোধী মামলার সাথে সংযুক্ত ছিল সেসব মামলা অভিযোগ গঠন নিয়ে আসামিদের পক্ষে যে স্টেট ডিফেন্স যাকে বলা হচ্ছে সেটি কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এবং গতকালও কিন্তু আসলে এই আবু সাইদ হত্যাকাণ্ডের মামলার 6 আসামিকে নিয়ে আসা হয়েছিল এবং আদালত আজকে তার দিনটি আসলে ধার্য করেছেন। এখন আসলে ট্রাইব্যুনালের অভ্যন্তরে তাদের আসলে স্টেট ডিফেন্সের পক্ষে শুনানি চলছে এবং এই শুনানি শেষে আসলে যখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে তখন আমরা জানতে পারবো। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আবু সাইদ হত্যাকাণ্ডের মামলায় যে 30 জনকে আসামি করা হলেও 24 জন পলাতক থাকায় বাকি 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা জানি যে আজকে ঠিক 9:15 দিকে আপনার যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর সহ একজন ছাত্রলীগ নেতা রয়েছেন এবং পুলিশ কনস্টেবল রয়েছেন, মোট 6 জনকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এবং যেহেতু স্টেট ডিফেন্সের আসলে শুনানি এখনও চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এর পরপরে আসলে গণমাধ্যম কর্মীদের সাথে যখন অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা প্রসিকিউটর রয়েছেন, যারা আইনজীবীরা রয়েছেন, তার জন্য কথা বলবেন, তখন আমরা হয়তো পূর্ণাঙ্গভাবে জানাতে পারবো। তবে সর্বোচ্চ শাস্তি যেন হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন এবং যেসব প্রমাণাদি উপস্থাপন করা দরকার সেসব তারা উপস্থাপন করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো শাওন, এটাই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। শাওন। অপু, আপনাকে ধন্যবাদ। এজন্য মরার উপর খাড়ার ঘা, এমনিতে সরু সড়ক, তারপর অতিরিক্ত যানবাহনের চাপ, ফলে সকাল সন্ধ্যা যানজট লেগেই থাকে ব্যস্ততার নগরী মানিকগঞ্জ শহরে। তার মধ্যে ধীরগতিতে চলছে নগরীর গঙ্গার ধরপট্টি সড়কের খোঁড়াখুড়ি ও সুয়েরেজ ড্রেনের নির্মাণের কাজ। এতে করে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। মানিকগঞ্জ শহরের 3টি গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে গঙ্গাধরপট্টি একটি, আর শহরের ভিতরে প্রবাহিত খালের উত্তর পাশের গুরুত্বপূর্ণ গঙ্গাধরপট্টি সড়কে চলছে খোঁড়াখুড়ির কাজ। এতে করে সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। খোঁড়াখুড়ির কারণে নগরবাসীকে খানাখন্দ মারিয়ে কোনো রকমে হাঁটাচলা করতে হচ্ছে। বর্ষা মৌসুমে নগর উন্নয়ন কাজ এখন জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ধীরগতির খোঁড়াখুড়ির কারণে দৈনিক ভোগান্তির কথা বলছেন নগরবাসী। এটা তো একটা বৃহৎ মানিকগঞ্জের 2টি রাস্তায়, এর মধ্যে এটা একটা অন্যতম। সুতরাং এই বিজি রাস্তা এই সময়ে, অসময়ে বলবো, এই সময়ে এই মেরামত করা আমাদের জনগণের জন্য খুবই দুর্ভোগের ব্যাপার। গাড়ি ঘোড়া ভাঙে, এগুলো কাছিতে টাল হয়ে যায়, ভাঙ্গা চুরে জমিতে চলা হয় না, খুবই কষ্ট আমাকে। এটা একেবারে বেশি রকম খারাপ একটা কাজ হয়েছে এই সময়, বিশেষ করে একে তো বৃষ্টি, চারদিকে পানির কাদা অবস্থা,
তার মধ্যে আবার পরীক্ষা। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারকে মোবাইলে একাধিকবার কল করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জনগণের ভোগান্তি নিয়ে তামাশা করলেন পুরসভার নির্বাহী প্রকৌশলী। নির্মাণ কাজ করতে গেলে ভোগান্তি ভুগতে হবে। একটা রাস্তার মধ্যে মানুষ চলাচল করে, সেই রাস্তায় যদি আপনার উন্নয়ন হয় তাহলে সেটার কাজ করতে গেলে তো জনগণের চলাচলের একটু ভোগান্তি হবে, কিন্তু জনগণের সেই ধৈর্য ধরে সেই ভোগান্তি সইয়া উন্নয়ন কাজটা তো করতে দেওয়া উচিত। জনগণের দুর্ভোগ লাঘবে সঠিক তদারকির মাধ্যমে দ্রুত শেষ হবে নগরের গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন কাজ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ইলিয়াস মাদবর, মাই টিভি। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা গত বছরের এই দিনে লাল রঙে রঞ্জিত করেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল। কোটি কোটি ব্যবহারকারীর এই প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ। এর আগে নিহতদের স্মরণে গত বছরের ৩০ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার, কিন্তু শোকের সেই কালো রঙের বিপরীতে মুখে চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইনে প্রচার কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে সংহতি জানিয়ে কোটি মানুষ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করেন। রক্তাক্ত জুলাইয়ে এরই মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে শহীদ হয়েছেন শত শত মানুষ। আহতদের সংখ্যা অজানা, অজস্র। এই রকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের। তবে শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এই দেশের আপামর জনতা। কোটি মানুষ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। ক্ষোভ বিক্ষোভের পথে নেমে আসেন মানুষ। দিনাজপুরে পার্বতীপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। দিনাজপুর জেলা ও পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলার 25 কৃতি শিক্ষার্থী এবং শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এসব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকার মনিটরিং অফিসার 1 নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নওগাঁর বরেন্দ্রভূমিতে মিশ্র ফলের পাশাপাশি আনারস চাষে সফল তরুণ চাষি। 1.5 বিঘা জমিতে 2টি জাতের আনারস পরীক্ষামূলকভাবে রোপণ করলেও এখনও জেলার সাপাহার, পত্নীতলা ও পোরশা উপজেলায় প্রায় 200 বিঘা জমিতে ছোট বড় 16টি বাগানে আম ছাড়াও ড্রাগন, পেয়ারা ও আনারস চাষ করে নতুন সম্ভাবনা দেখেছেন এই কৃষি উদ্যোক্তা। অনেক তরুণী করছে অনুসরণ, বাগান গড়ে তুলে দেখছেন সাফল্যের মুখও। নওগাঁ থেকে আবু বক্কর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে মিফতা গালিবের রিপোর্ট। নওগাঁ জেলার সাপাহার, পত্নীতলা ও পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 200 বিঘা আবাদি জমিতে আম ছাড়াও ড্রাগন, পেয়ারা, রসালো ফল, আনারস চাষ করেন কৃষি উদ্যোক্তা রায়হান আলম। উচ্চশিক্ষা অর্জনের পর চাকরির পেছনে না ছুটে বেছে নেন কৃষি পেশাকে, হয়েছেন তরুণ এবং সফল কৃষি উদ্যোক্তা। প্রথমে 1.5 বিঘা জমিতে জলডুপি ও ক্যালেন্ডার জাতের আনারসের চারা পরীক্ষামূলকভাবে চাষ করলেও মাত্র 6 মাসে উচ্চ ফলন পাওয়ায় আর পিছনে তাকাতে হয়নি তাকে। বদলগাছি হর্টিকালচার এবং আমাদের পোরশা বরেন্দ্র আমাকে কিছু জাতের আনারস দিয়েছে, জলডুবি এবং ক্যালেন্ডার। তো জলডুবি আনারস সেই সময় দেখতেছি যে গাছে ফল চলে আসছে, এখন দেখতেছি আনারস পেকে গেছে, খুব মিষ্টি সুস্বাদু। আমি আশা করি বরেন্দ্র কৃষকের মুখে আমের মতোই আনারস একটা হাসি ফুটাবে। তার সফলতায় এলাকায় অনেক তরুণ গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান, দেখছেন সফলতার মুখও। আনারস অনেক লাভজনক নাকি শুনতেছি রায়ন ভাইয়ের মুখ থেকে, এবং আনারস দেখতেছি গাছে ধরছে, এই জন্য আমি খুব আনন্দিত, দেখে খুব খুশি হয়েছি। এখানে আনারস ভাই এখানে পরিচর্যা করি, আনারসের ঘাস নিড়ানো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বরেন্দ্রভূমিতে বাণিজ্যিকভাবে সব ধরনের ফল চাষ করা সম্ভব হবে বলে জানায় কৃষি সম্প্রসারণ কর্তৃপক্ষ। এলাকাটি বরেন্দ্র অঞ্চল হওয়ায় মাটি কিছুটা অম্লীয়, মানে যার প্রেক্ষিতে এখানে সব ধরনের ফল চাষ করাই সম্ভব। সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে ফল চাষ করা সম্ভব হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতা গালিব, মাই টিভি।
অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাওয়া 2026 সালের এএফসি নারী এশিয়া কাপে গ্রুপ বিতে পড়ল বাংলাদেশ, যেখানে লাল সবুজের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। অস্ট্রেলিয়া সিডনি টাউন হলে মঙ্গলবার দুপুর 12 দল নিয়ে অনুষ্ঠিত হলো ড্র অনুষ্ঠান, যেখানে পট 4 থেকে ঋতুপর্ণাকে ভাগ্য নির্ধারণ হয়েছে বি গ্রুপে। অপর 3 প্রতিপক্ষ এসেছে 3টি আলাদা পট থেকে। সি গ্রুপের ম্যাচে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত 2রা জুলাই অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে লাল সবুজরা। নিজেদের ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় এশিয়া কাপের মূল পর্বে। আগামী 3 মার্চে সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।